আমি অয়ন। এই 1 ঘন্টায় একদম কোথাও যাবেন না, শুধু থাকুন আমার সঙ্গে, আমাদের রিপোর্টারদের সঙ্গে। সমস্ত রাজনীতি হোক, বেআইনি অবৈধ কাজ সমস্ত, এবং জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরবো। আর প্রথমেই একটা হাড় হিম করা ছবি তুলে ধরবো, যেটা সিসি ক্যামেরা ফুটেজ। রায়গঞ্জে গতকাল খুন হয়েছিলেন এক ব্যক্তি। দেখুন, রায়গঞ্জের তুলসীতলায় যুবককে খুন, আর সেই ছবি এই মুহূর্তে সিসি ক্যামেরা ফুটেজ, খুনের মুহূর্তের ছবি। দেখুন দেখুন, গুলি করলো, পড়ে গেলেন ওই যুবক একদম রাস্তার মধ্যে। 5 রাউন্ড গুলি, বাইকে উঠে চলে গেল দুষ্কৃতী। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কোথায় তুলসীতলায়, সেটা কোথায়? রায়গঞ্জের শহরে একদম মধ্যে কিনা? কেন খুন, কিভাবে খুন, কে খুন হলেন, কি জানা যাচ্ছে? রায়গঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে একেবারে জনবহুল এলাকা। সেই সন্ধ্যার সময় ওখানে হরিসভা একটা বড় মাঠ আছে, সেখানে অনেক বয়স্করা হাঁটাহাঁটি করে এবং প্রচুর মানুষের জমা থাকে। সেই মুখে বাড়ির সামনেই বাইকে করে চেপে এসে চেপে ওখানে দাঁড়িয়ে পড়ে, এবং যে দীনেশ সাহা রয়েছে সে একজন সরকারি চাকরিজীবী। তারপরে তার সঙ্গে কথা হয় এবং কথা বলতে বলতে পিছন থেকে আগ্নেয়াস্ত্র বের করে তার বুকে কিন্তু 5 রাউন্ড গুলি চালানো হয় এবং সেখানে সে লুটিয়ে পড়ে। তারপর রায়গঞ্জ থানায় খবর দেওয়া হলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। তারপরে কিন্তু রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর সবচেয়ে বড় বিষয় যে এত জনবহুল এলাকা এবং রায়গঞ্জ পৌরসভায় চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে। কালকে 8:42 অর্থাৎ 8:45 নাগাদ এই ঘটনাটা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে সেই টাইম। কারণ শীতকাল, তুমি তো জানো, তোমার তো অভিজ্ঞতাই হচ্ছে, বাইরে দাঁড়িয়ে আছো, রায়গঞ্জে বেশ ঠান্ডা পড়ে গেছে, সমস্ত জানলা দরজা বন্ধ, আর সেই সুযোগে খুন হয়ে গেলেন ওই ব্যক্তি। দেখো, তারপরে যখন যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তার সম্পত্তির বিবাদের জেরে হতে পারে, এবং যে তাই সে সুদে টাকা লেনদেনের বিষয় এই খুনটা হতে পারে প্রাথমিকভাবে অনুমান করছে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু সন্দেহজনকভাবে কিন্তু 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু আটক করা হয়েছে, তাদেরকে তল্লাশি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে কি কারণ রয়েছে, কারা রয়েছে এবং যারা গুলি করেছে তাদের পরিচয় কি ছিল, সমস্ত কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ কিন্তু তদন্ত হাতে নিয়েছে। তারা কিন্তু তল্লাশি করছে। নিশ্চয়ই আমরাও চাইবো তাড়াতাড়ি দুষ্কৃতীদের ধরুন। এই রকম ভাবে প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছেন দিনের পর দিন। রায়গঞ্জ হোক, ভাটপাড়া হোক, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় কোনো ভয় ডর নেই দুষ্কৃতীদের। দেখুন কি অবস্থা। আর তাহেরপুরে ব্যবসায়ী খুনে মহিলা মাস্টার মাইন্ড। ব্যবসায়ী রাজা ভৌমিক খুন হয়েছিলেন 8ই ডিসেম্বর। তারপরে চলে এলো সামনে যে মহিলা মাস্টার মাইন্ড। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন এই ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন, আর এই মহিলার কি সম্পর্ক ছিল ওই ব্যবসায়ীর সঙ্গে? দেখো, রাজা ভৌমিককে একদম ভর সন্ধ্যায় ঘরে ঢুকে তাকে দুটি গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তারপর থেকে পুলিশ কিন্তু ধন্দে ছিল কি কারণে এই খুন, এবং পুলিশ কিন্তু শুধু তাহিরপুর থানা পুলিশ নয়, রানাঘাট পুলিশ জেলা কিন্তু একেবারে তদন্তে নেমে পড়ে। এবং তোমার জানি রাখি, এই ঘটনায় রাসমণি বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে। এই যে খুনের ঘটনায় রাসমণি বিশ্বাসী মাস্টার মাইন্ড বলে দাবি করছে পুলিশ। কারণ রাজা ভৌমিকের কাছ থেকে 4 লক্ষ টাকা সুদে নিয়েছিলেন রাসমণি বিশ্বাস, এবং এই রাসমণি বিশ্বাস এবং তার স্বামী দেবব্রত বিশ্বাস। তার যেটা অভিযোগ যে 4 লক্ষ টাকা নেওয়ার পরেও রাজা ভৌমিক তাদের কাছ থেকে 20 লক্ষ টাকা দাবি করেছিল এবং বারবার তাদেরকে ব্ল্যাকমেল করছিল। এবং তিনি যে গুলি চালান দেবব্রত বিশ্বাস, এই রাসমণি বিশ্বাসের স্বামী দেবব্রত স্বীকার করে নিয়েছেন যে তিনি গুলি চালান এবং টাকা লেনদেন। রাজা ভৌমিক সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। একেবারে অয়নদা, এখানেই প্রথম যেটা তথ্য উঠে আসছে, রাজা ভৌমিক গাড়ি ব্যবসা করতেন, একটি নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত ছিলেন। কিন্তু এখন যা জানতে পারা যাচ্ছে, যে এই খুনের ঘটনার পর জানতে পারা যাচ্ছে যে রাজা ভৌমিক তিনি যে টাকা সুদে, যে খোলা বাজারে
সুদে তিনি খাটাতেন বেশ। এবং এই টাকাই কিন্তু নিয়েছিলেন, এখান থেকে 4 লক্ষ টাকা নিয়েছিলেন রাসমণি বিশ্বাস, এবং তার জন্যই তাদের সাথে একটা অশান্তি তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে। যার ফলে যে অশান্তি তৈরি হলো, পরিকল্পনা- এখানেও অশান্তি তৈরি হলো। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রায়গঞ্জে গুলি করে খুন করে দেওয়া হলো একেবারে। মারলে কেন? কে ব্ল্যাকমেল করেছে? রাজা 4 লাখ টাকা নিয়েছিলাম, আমার কাছ থেকে 20 লাখ টাকাও দাবি করেছিল। কি জন্য 2 লাখ টাকা কেন দাবি করলো? হ্যাঁ, এই কারণে আমি মেরে দিয়েছি। তুমি গুলি করেছো? হ্যাঁ, আমি করেছি। বন্দুকটা কোথায় পেলে? বন্দুকটা কোথায় আছে? আরে দাঁড়াও না। আমি ফেলে দিয়েছি। 4.5 লাখ টাকা দিয়েছিল, ওকে নিয়ে একটু ঝামেলা ছিল দুই পক্ষে। তো এর মধ্যে একটা মহিলাও যুক্ত আছেন। তো মহিলাকে বর্ধমান থেকে অ্যারেস্ট করা হয়েছে। যে একজন ছেলে আছে ও তাহিরপুর থেকে লোকালি অ্যারেস্ট করা হয়েছে। একজনকে পালি থেকে অ্যারেস্ট করা হয়েছে, পালি মানে নিয়ার যোধপুর রাজস্থান। আর একজনকে বম্বে থেকে অ্যারেস্ট করা হয়েছে, নবী মুম্বাই। ইনভেস্টিগেশনে পাওয়া যাচ্ছে যে রাসমণি প্ল্যান করে লোককে ইনভলভ করে, যে মেন ফায়ারিং করেছিল ডিটেইন করে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো রিমান্ডে পরে ইন্টারোগেট করে পাওয়া যাবে কি আর্মস কোথায় ফেলেছে। আর এই 8টা থেকে 9টা মানে বিভিন্ন ধরনের খবর। ডাকাত বউয়ের খবর দেখাবো। এই আগরপাড়ায় ডাকাত বউ, নিজের বাড়িতেই ডাকাতির ছক, এবং শুধু তাই নয়, নিজের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েকে বেঁধে রেখে ডাকাতির ছক। একেবারে যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানাবে। একটু অরুণ, আমাদের প্রতিনিধি অরুণকে বলবো নিউজ 18 বাংলার দর্শকদের জন্য সংক্ষেপে পুরো কাহিনীটা একটু বলো তো। হ্যাঁ দেখো, 10ই নভেম্বর রাত্রিবেলায় একটা ডাকাতি হয় আগরপাড়ায় সাউথ স্টেশন রোডে। সেই ডাকাতির সময় 5 থেকে 6 জন ডাকাত এক বাড়িতে আসে এবং পেছনের দরজা দিয়ে সে ডাকাতি করে পালিয়ে যায়। এই ঘটনায় ডাকাত তখন তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা সোনা দানা গহনা চুরি হয়েছে বলে মঞ্জু সিংহি কিন্তু আমাদের জানিয়েছিলেন। তারপরে পুলিশ ঘটনা তদন্তে নামে। তিনি অনেকটা সেরে ফেলেছিলেন ঘটনাটা, কিন্তু জালে ধরা পড়ে যান মঞ্জু দেবী নিজেই। কারণ পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই ডাকাত দলের 2 জন ধরা পড়ে। তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে এই মঞ্জু দেবীর নামই উঠে আসে। তিনি স্বামীকে বোকা বানাবার জন্য বা পরিবারকে বোকা বানাবার জন্য এই ধরনের ঘটনা নিজেই সাজিয়েছিলেন ডাকাতদের সাহায্য নিয়ে। কারণ তিনি নিজে ব্যবসা করবেন এমন একটা ইচ্ছা ছিল। তাই কারণে তিনি বেসরকারি যে সমস্ত অর্থ লগ্নিকারী সংস্থা আছে সেখান থেকে প্রচুর টাকা তিনি লোন নিয়েছিলেন সোনা বন্ধক রেখে, এবং সেগুলো বাড়ির সোনা। ফলে সেই ব্যবসাও তিনি চোট খান। কিন্তু 2 দিন পরেই হচ্ছে ছট পুজো ছিল। সেই ছট পুজোর দিন তিনি গহনা তাদের পড়তে হয়, একটা রেওয়াজ আছে। সেই রেওয়াজের সময় স্বামী যদি তাকে জিজ্ঞাসা করে যে সোনার গহনা কোথায়, তিনি বলতে পারবেন না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই গল্প সাজিয়েছিলেন এবং গল্পের কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের জালে ধরা পড়ে গেলেন নিজেই। শেষ রক্ষা হলো না, পুলিশের জালে ধরা পড়ে গেলেন এই মঞ্জু। আগরপাড়া যেটা সোকল ড্যাকওয়াইটি, ওটা বেসিক্যালি ফলস কেস। যে মেয়েটি অভিযোগ করেছিল, মানে ওনার মাটা অভিযোগ করেছিলেন যে আমার মেয়ের কাছ থেকে কিছু জন আসলো আর এই বন্দুক দেখিয়ে এটা করলো, সেটা সত্য নয়। আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন। তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন চুরি ডাকাতি হয়ে গেছে, সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন। উনি স্বীকার করেছেন। আমরা যার কাছে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব প্রমাণটা পেয়ে গেছি। তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট। আমরা যখন খবর দেখাই, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের মনে কি প্রশ্ন উঠছে সেগুলোও টের পাই। যেমন প্রশ্ন উঠতেই পারে, এই ধরনের ক্ষেত্রে নিজের বাড়িতেই ডাকাতির ছক, কি শাস্তি হতে পারে? দেখুন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা কি বলছেন। যে কোনো অপরাধ সংগঠিত করার জন্য যে মৌলিক চিন্তা, তাকে মেনস্ট্রিয়া বলে। 4টে স্টেজেস অফ ক্রাইম কিন্তু আদালতে বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করতে হয়, তবেই একটা মামলাতে একজন অভিযুক্ত সাজা হয়। মোটিভ বা ওই ইন্টেনশন টু কমিট ক্রাইম, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যেহেতু অপরাধ সংগঠন হয়নি বা কারোর কোনো ক্ষতি হয়, কারোর কোনো ভিকটিম নেই, এখানে মোটিভ ছিল যে সেটা বলা যায় না, হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেটা অপরাধমূলক নয়, তখন পুলিশ কিন্তু রিভার্স প্রসিকিউশন করতে পারে। যিনি এই অভিযোগ করেছেন তিনি যে অ্যাকচুয়ালি মিথ্যে অভিযোগ করেছেন সেটা কিন্তু কোথাও না কোথাও প্রমাণিত হতে পারে। মিস্টেক অফ ফ্যাক্ট দিয়ে রিভার্স প্রসিকিউশন প্রে করতে পারে কোর্টের কাছ থেকে 211 আইপিসিতে। অভিযোগকারিনী তার বিরুদ্ধেই কিন্তু মামলা শুরু হতে পারে।
এবার জেলার আরো খুব ভালো ভালো খবর দেখাবো, কিন্তু তার মধ্যে অন্যতম বর্ধমানে কালকে জলের ট্যাঙ্ক ভেঙে তিনজন মারা গেছেন। আর এই বর্ধমান স্টেশন খুবই গুরুত্বপূর্ণ, আজ থেকে নয়, মানে অমৃত স্টেশন হয়েছে বলেই নয়, কিন্তু সেই অমৃত স্টেশনে সাতটা এসকালেটার চলেই না, 7টা এসকালেটার চলে না, অকেজো। দেখাবো একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। নামখানা গ্রাম সভা বৈঠক, সেই গ্রাম সভা বৈঠকে ব্যাপক উত্তেজনা, দেখুন সেই ছবিটা। আপনি আপনার কথাটা দাবি আকারে জানান, আমরা নিশ্চয়ই পঞ্চায়েতে আপনাদেরকে ডেকে কথা বলে নেব। পঞ্চায়েতের আইন অনুসারে আমাদের করতে হয়, তাই পঞ্চায়েতের আইন অনুসারে এই সভা করতে হয়, বুঝলাম। পঞ্চায়েতের ভেতরে আটকে তৃণমূলের প্রধান বহু প্রশ্নের উত্তর দিলেন না। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি প্রবলেম হয়েছিল? মানে বলা হচ্ছে যে পঞ্চায়েতের বাইরে অবস্থান করলেন গ্রামবাসীরা, বলা হচ্ছে যে পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী গ্রাম সভা করতে হয়, তার মানে কোনো প্রশ্নের উত্তর দেননি। হ্যাঁ দেখো, আজকের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন যে পঞ্চায়েত এলাকা রয়েছে প্রতিটা পঞ্চায়েতে কিন্তু গ্রাম সভা চলছে, এবং সেরকমভাবেই কিন্তু নামখানা গ্রাম পঞ্চায়েতে সেই সভা চলছিল। যেটা যে স্থানীয় মানুষরা যেটা অভিযোগ করছেন, যখন প্রধান গ্রাম সভাটা শুরু করেন ঠিক তার 20 মিনিটের মধ্যে গ্রাম সভা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ যেটা মানুষ অভিযোগ যেটা করছে যে তারা সেই সভাতে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর খুঁজছিলেন, যে তাদের গ্রামের বিভিন্ন রকম কাজ, উন্নয়নমূলক কাজ হয়নি, বা গত যে পঞ্চায়েতের সেই হিসাব তারা কিন্তু চাইছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান কিন্তু 20 মিনিটের মধ্যে গ্রাম সভা সমাপ্ত করে সেখান থেকে কিন্তু গ্রামবাসী, তারা তো দলমত নির্বিশেষে গ্রামবাসী, তাই তো? হ্যাঁ একেবারেই, দেখো তারা নিজেরা সেটাই দাবি করছে, তারা গ্রামবাসীরা তারা নিজেদের কাজ ছেড়ে, চাষে ধান কাটার কাজ ছেড়ে কিন্তু তারা এসেছিলেন, কিন্তু তাদের প্রশ্নের উত্তর পাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়, এবং নামখানা যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত তারা কিন্তু ঘেরাও করে, এবং দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার পর স্থানীয় যে থানা রয়েছে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং কিছুটা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিজেপির তরফ থেকে কিন্তু একটা অভিযোগ করা হচ্ছে যে এই হিসাব তারা গড়মিল রয়েছে, তারা দিতে পারবে না বলেই সেখান থেকে প্রধান কিন্তু ওই স্থান ছেড়েছেন। এবং অন্যদিকে কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গ্রাম সভাটা কিন্তু ওই হিসাব চাওয়ার জায়গা নয়, সেখানে কোনো রকম ভাবে প্রধান কাউকে হিসাব দিতে পারবে না। যদি কারোর প্রয়োজন হয় সে পঞ্চায়েতে আসতে পারে, পঞ্চায়েতে আসলে পরে আপনি তো প্রশ্নের উত্তর দিতে পারতেন। ধরুন রাস্তার কেন হয়নি, ধরুন জল কেন পাচ্ছি না, এই প্রশ্নের উত্তর দেওয়া যেত না? প্রধান সাহেব, আপনি গ্রামবাসীদেরকে এড়িয়ে গেলেন কেন? বিজেপি তো অভিযোগ করবেই, কিন্তু গ্রামবাসীদের কথা? ঠিক আছে, আপনি কোনো আয় ব্যয়ের হিসেব নেই, কোনোভাবে বিগত দিনে কোনো সাধারণ মানুষের কোনো কথা শোনাই হয়নি। হিসেব চাওয়াতে সঙ্গে সঙ্গে 20 মিনিটের মধ্যে গ্রামসভা এখানে শেষ করলাম। মানুষজন মাঠের আজকে ভরা চাষের মরশুমে এই দুপুরবেলা ভর দুপুরে এসে এই গ্রামসভা আমি শেষ করছি, প্রধানের এই বক্তব্য শুনতে এখানে এসছে। তাই আমরা সবাই সাধারণ মানুষ, গ্রামের বা পঞ্চায়েতের সাধারণ মানুষ, আমরা এসে আমরা গ্রাম পঞ্চায়েতকে আমরা ঘেরাও করেছি। আমাদের দাবি আবার সভা, নতুন করে সভা করতে হবে। সমস্ত মানুষের, প্রত্যেকটা ভোটারের তার দাবি দেওয়া, তার প্রশ্নের উত্তর, যথাযথ উত্তর দিতে হবে। বিগত দিনের আয় ব্যয়ের হিসাব ওনার কাছে সমস্ত নথি আছে। যিনি প্রাক্তন প্রধান ছিলেন তিনি নিশ্চয়ই ওনাকে সমস্ত হিসেব দিয়ে গেছেন। উনি সমস্ত হিসেব আবার নতুন করে আমাদের দিতে হবে, এবং আগামী দিনের কি উনি বা ওনার বাজেট আছে সেটা আমাদের সবাই শোনাতে হবে। আমাদের দাবি এখানে প্রধান সাহেবকে ঘিরে যে আমাদের কথাটা কোথায় শোনা হবে? আমরা বিরোধী, আমরা তো আপনার এলাকার লোক, তাহলে আমাদের অভাব অভিযোগগুলো কার কাছে বলবো? পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে উনি কথা দিয়েছেন যে এই গ্রাম সভাটা যেটা মুলতবি করেছি সেটা আমার ভুল হয়েছে, আমাদের একটা টাইম দিয়েছেন, সেই টাইমের মধ্যে আমাদের লিপিবদ্ধ আকারে অভাব অভিযোগগুলো আমাদের জমা দিতে বলেছেন। বিজেপি বলছে, দাবি করছে পঞ্চায়েত প্রধান নাকি ভুল স্বীকার করেছেন। কি বলছেন পঞ্চায়েত প্রধান? ওনারা বলছেন যে আগের দিনে গেল মানে বিগত যে পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি যে মানে ধরো 22-23 কি 23-24 যে ধরনের কাজগুলো করে গেছে তার হিসাব, সেই হিসাব তো আমি ওই সভামঞ্চে দিতে পারি না। আমি বলেছি ওই হিসাব নিতে গেলে আমার নির্দিষ্ট অফিসে যাবেন, অফিসে আমাদের ফাইলপত্র আছে, দেখে আপনাকে বলতে হবে। আমি তো এখানে মাইক দেখে দুড়ুম করে তো কিছু বলে দিতে পারবো না।
বিজেপির দাবি তো ঠিক হলো না আমাদের কাছে অন্তত। এবার বর্ধমানে চলে যাব। কালকে বর্ধমান স্টেশনে মর্মান্তিক ঘটনা হয়ে গেল। তিনজন বেমালুম মরে গেলেন। রেলে আর্থিক সাহায্য দিয়ে দিল, ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরেও তারপরে আবার ডেড বডি ফিরিয়ে আনা হলো, সব হলো। এবার দেখুন মডেল স্টেশন বর্ধমান। ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে এসকালেটর বসেছে। এই এসকালেটর দিয়েই ওপরে উঠতে হয়, কিন্তু চলমান সিঁড়ি নয়। এই এসকালেটর গুলো চলেই না, আর তার পরিবর্তে এই এসকালেটর দিয়েই উঠছেন, কিন্তু সিঁড়ি ভাঙার যন্ত্রণা থেকেই যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। কেন, কি দরকার ছিল এসকালেটর গুলো রাখার? কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, আমরা জলের ট্যাঙ্ক ভাঙলো বলে, 3টে মর্মান্তিক মৃত্যু হলো বলে আমরা এইটা দেখতে পেলাম, না হলে আমাদের নজরেও আসতো না তো। অয়নদা, সেটাই হচ্ছে প্রশ্ন বাসিন্দাদের, এখন যাত্রীদের প্রশ্ন এটাই যে কেন এসকালেটর রইল তাহলে? যদি সেগুলো যদি যাত্রীদের কোনো কাজেই না লাগে তাহলে সেই এসকালেটরের দরকার কি? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত দিন ধরে সেই কাজ করার কি প্রয়োজন পড়লো? কারণ তারা বলছেন যে আগে তো চওড়া সিঁড়ি ছিল, তবু মানুষ যেতে পারতো, এখন এসকালেটরের এই সরু রাস্তা দিয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে, ওপর থেকে নামতে উঠতে হচ্ছে, তারপরে পরিস্থিতি আরো সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, এসকালেটরের খাড়া সিঁড়ি, যখন এসকালেটর চলে তখন বোঝা যায় না, কিন্তু যখন তা ভেঙে উঠতে হয় তখন কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে। রেল কি বলছে? বয়স্কদের কষ্ট। রেলের নিশ্চয়ই কোনো রা নেই এতে। একেবারেই রেলের কোনো রা নাই। তাদের বক্তব্য যে কোনো সময় যান্ত্রিক কারণে হয়তো তা বন্ধ থাকতে পারে, বাকি সময় চালু থাকে। কিন্তু সত্যি কথা বলতে কি, যাত্রীরা বলছে বেশিরভাগ সময় কিন্তু তা বন্ধই থাকে। আপনি যাত্রীদেরকে অস্বীকার করছেন, যাত্রীদের বক্তব্যকে? যাত্রীরা বলছেন বেশিরভাগ সময় বন্ধ থাকে, মানে তো বন্ধই থাকে। মাঝে সাঝে চলে, মাঝখানে এলে, আর না হলে না চললে হেঁটে হেঁটে আমরা উঠে পড়ি। এখানে আরো ওভারব্রিজের সিঁড়ি বা আউটলেট করা উচিত, কারণ একটা দিকে ওঠা একটা দিকে নামা। অনেক সময় হয় কি, চলমান সিঁড়িতে অনেকে উঠতে পারে না, তারা কি করছে, ওই দিয়েই নামছে, আবার ওখান থেকেও লোক উঠছে। মানে বুঝতে পারছেন কিরকম একটা অবস্থা। যাত্রীদের তো অসুবিধা। হ্যাঁ অবশ্যই, আর এই সময় ভীষণ ভিড় থাকে, অসুবিধা হয়। আর মানে এরকম ভাবে পড়েছিল, শিক্ষা কি করে হবে? বর্ধমানও তো এরকম ভাবে পড়েছিল জলের ট্যাঙ্ক। এবার উত্তরপাড়া স্টেশন টিকিট কাউন্টারের পাশে দেখুন কিভাবে পড়ে আছে জলের ট্যাঙ্ক। দেখুন 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 দেখুন, কি ভয়াবহ। যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে তো। কংক্রিটের চাঙড় ভেঙে গেছে, চাঙড় ভেঙে পড়েছে, দীর্ঘদিন সংস্কার হয়নি, আর প্রাণ হাতে করে মানুষ তার নিচ দিয়ে টিকিট কাটতে যাচ্ছেন। বাহ। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, এরকম ভাবেই চলছে দিনের পর দিন। আবার বলছি, আজকে বর্ধমানে দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের ক্যামেরা ধরা পড়েছে এই ছবি, না হলে ধরাই পড়তো না। একদমই তাই অয়নদা। দেখো, গতকাল বর্ধমানের যে ট্যাঙ্ক ভেঙে যে 3 জনের মৃত্যুর পরও কিন্তু এখনও রেল প্রশাসন যে কতটা উদাসীন তার প্রমাণ দিচ্ছে কিন্তু এই উত্তরপাড়ার যে জলের ট্যাঙ্ক। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে, না কোনো জলের সাপ্লাই হয়, শুধু একখানা কাঠামো পড়ে রয়েছে। শুধু তাই না, এই কাঠামোর নিচে যেখানে জলের ট্যাঙ্ক রাখা হয় তার চাদর, নিচের যে মানে প্লাস্টার করা তার চাদর খুলে খুলে পড়ছে। বারবার অনেক দুর্ঘটনাও ঘটেছে, কিন্তু রেল প্রশাসনের কোনো হুঁশ নেই। মাঝখানে রেলের তরফে কিন্তু একবার সংস্কারের কাজ শুরু হয়েছিল, কোনো এক অজ্ঞাত কারণে সেই সংস্কার কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে বর্ধমানের পর নতুন করে আবার কিন্তু আতঙ্ক রয়েছে। আর মজা হচ্ছে রানা, রেলের কেউ কিছু বলবেন না, সবাই চুপটি করে থাকবেন, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন, আর সময় তো নেই এরকম করার। একদমই তাই অয়নদা। দেখো, রেল সূত্রে আমরা গিয়েছিলাম স্টেশন ম্যানেজারের কাছে, তিনি যেন আকাশ থেকে পড়লেন। তিনি বললেন এই বিষয়ে আমরা কিছু জানি না, যা বলবে রেল দপ্তর বলবে। তার মানে ব্যাপারটা বুঝতেই পারছো যে একটা গা সওয়া অভাব। রেলের যে যাত্রী, তাদের যে সুরক্ষা, সেই যাত্রী সুরক্ষা কিন্তু অনেকটাই বিঘ্নিত হয়েছে এই উত্তরপাড়ার যে রেলের যে জলের ট্যাঙ্ক। কারণ পাশে
এবার বসিরহাটে গতকাল ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। ইট ভাটায় শ্রমিক মৃত্যু হয়েছিল, 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, দেখো বসিরহাটের ইরিন্ডা একটি ইট ভাটায় অর্থাৎ গতকাল ঠিক সন্ধ্যে 7টা নাগাদ সেখানে যখন ফায়ার সিস্টেম অর্থাৎ যখন এই ইট ভাটা চালু হচ্ছিল সেই সময় ফায়ার সিস্টেম যখন আগুন ধরানো হয়েছিল সেই সময় বিকট আওয়াজে অর্থাৎ যে চিমনি সেই চিমনি একেবারে 140 ফুটের চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফলে ঘটনাস্থলে যে সমস্ত শ্রমিক কাজ করছিল তার মধ্যে 2 জনের বাড়ি উত্তরপ্রদেশ এবং 2 জনের বাংলা শ্রমিক, ফলে বসিরহাটে বাড়ি। এই 4 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। ফলে আরও বেশ কয়েকজন শ্রমিক কিন্তু এখনো পর্যন্ত গুরুতর জখম, তাদেরকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে একদম রাজনৈতিক তরজা যেমন শুরু হয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী তিনি এই পরিবার অর্থাৎ নিহত পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদেরকে 50,000 টাকা চেক তুলে দিলেন উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী। কিন্তু যেভাবে এই দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই ইটভাটা চালু হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব এলাকার মানুষের একটা প্রশ্ন তুলছে। নিশ্চয়ই তদন্ত করে দেখা উচিত এবং রক্ষণাবেক্ষণের অভাবে কেন 4 জনের মৃত্যু হবে সেটাও নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে বলে আমরা অন্তত আশা রাখি। চিমনি ঠিক আছে কিনা এরকম রক্ষণাবেক্ষণ হয়? কখনো আসেনি, কোনো সময় আসেনি, দেখিনি কোথাও কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এই 30-35 বছর ধরে একই ভাটা চলছে। একই ভাটা চলছে, সেটাগুলো দেখার জন্য কোনো লোক এখানে আসে না। এখন একটা লোক যে আমরা পড়ে গেছি, কারণ আমাদের সরকারের কাছে আবেদন যদি না জানাই তাহলে আমরা বা যাবো কোথায়? আজকে একটা ভাটা পড়েছে, কালকে তো আরেকটা ভাটা এরকম হতে পারে। তা কিছু কে বা দেখবে আমাদের উপর আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? जैसे माचिस वो लगाए थे वो चिमनी गिर गई थी, वो वहीं चूल्हे के पास थे उधर चिमनी के साथ। ফায়ারিং দেওয়ার পরে ওরকম বোমের মতো মানে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণ ঘটলে এবার চিপনে যেরকম ওই ঝর্নার পানি হয় সেরকম ঝরঝর করে ইট পড়ছিল। আবার হতেছে মানে আমরা সে মানে রাবিশ তো ধোঁয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আর অন্ধকারে দৌড়ছিলাম, দৌড়তে এরকম সিঁড়িতে ঢেকা মেরে ফেলতেছে, আমার ফেল দিলে পড়ে গেলাম। মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা জানাই, উনি অত্যন্ত উদ্বিগ্ন। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার খোঁজখবর উনি অলরেডি নিচ্ছেন। এখন উনি জানালেন যারা 4 জন মারা গেছে প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, আর্থিক সাহায্য, এবং যে 3 জন আহত হয়েছে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে। আমরা বারবার দেখাচ্ছি ম্যানগ্রোভ চোর, আমরা বারবার দেখাচ্ছি ঝাউ গাছ চোর। এবার দেখুন সরকারি জমি, সরকারি গাছ কেটে সাফ করে দিচ্ছেন কাঁথিতে। এই দেখুন সরকারি গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে এবং তাতে তৃণমূলের অঞ্চল সভাপতি কাঠগড়ায়। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, সরকারি গাছ হোক আর বেসরকারি গাছ হোক আর যাই হোক না কেন, এত বড় সাহস কোত্থেকে পাচ্ছেন? তিনি শাসক দলের নেতা, তিনি শাসক দলের পঞ্চায়েত মেম্বার, এবং সেই কারণেই হচ্ছে এমন অভিযোগ উঠছে। সেখানে কিনা রীতিমতো যে কথা তুমি বলছো যে সবুজ ধ্বংস করা অপরাধ, সেখানে কিনা একেবারে সরকারি গাছ লোপাট হয়ে যাচ্ছে এবং সেটা দিনের পর দিন এভাবে ধ্বংস হতে হতে দেখে এলাকার মানুষ তারা কিন্তু সরব হয়েছেন। তাদের সরব হওয়ার কারণ এমন ঘটনা ওই অঞ্চলে ঘটেই চলেছে। দেখো কাঁথির মতো জায়গা, সেই কাঁথির পঞ্চায়েত এলাকায় যদি এই ছবি ধরা পড়ে তাহলে অন্যান্য জায়গায় কি হতে পারে, এবং রীতিমতো সরব হয়েছেন এলাকার মানুষ। সেই সঙ্গে লোকসভা ভোট আছে, তাকে কিছু প্রশাসন ব্যবস্থা নেবে না সুজিত? কিন্তু সেখানে তাদের রাজনৈতিক যে চাপানো, প্রশাসন কি করে ব্যবস্থা নেবেন? মানুষ বলছেন নেবেন কি করে, কারণ শাসক দলের নেতা এর সঙ্গে যুক্ত। যদিও শাসক দলের নেতা বলছেন এই ঘটনায় তিনি যুক্ত নন, কারণ যুক্ত থাকলেও তিনি বলতে পারবেন না আমি যুক্ত। আর শাসক দলের নেতা বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এটা লেখা আছে নাকি কোথাও লিখিত? হ্যাঁ, এটা কি লেখা আছে? গাছ পাচার করে দেবেন, গাছ কেটে ফেলে দেবেন আর সবুজ ধ্বংস করে দেবেন না। অবশ্য সবুজ ধ্বংস তার কাছে অপরাধ নয়, তার কাছে অপরাধ হচ্ছে টাকা না কামানো, মালটা না কামানো। এবার দেখুন ধূপগুড়িতে একই ছবি, ডাল ছাঁটার নামে গাছ কেটে সাফ করে দিচ্ছে। হ্যাঁ, কারা? সরকারি গাছ, সরকারি গাছের কোনো মানেই হয় না। গাছ মানে গাছ, কারা সাফ করছে ডাল কাটার নামে? কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, দেখো গাছের ডাল
নাম করে কিন্তু হাফিস হয়ে যাচ্ছে মূল্যবান গাছ সরকারি জায়গা থেকে। ধূপগুড়ি থেকে নাথুয়াগামী যে রাজ্য সড়ক রয়েছে তার পাশে সারি সারি মূল্যবান গাছ, এবং সেই গাছের ডাল কাটার পারমিশন দেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে সেই সংশ্লিষ্ট দপ্তরকে, যে রাস্তার উপরে যে সকল ডাল বিপজ্জনকভাবে রয়েছে সেই ডাল কেটে ফেলা। কিন্তু সেই কাগজের অজুহাতেই এক দল অসাধু মানুষ তারা কিন্তু দিনে দুপুরে সেই গাছ লোপাট করে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সরব হয়েছে এলাকার বাসিন্দারা। এমনকি আমরা যখন গিয়েছিলাম বন দপ্তরের কর্তার কাছে, তারা কিন্তু জানিয়েছে এ ধরনের ঘটনার খবর তারাও পেয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, বন দপ্তরের তরফ থেকে যখন পারমিশন দেওয়া হয়েছে তখন পূর্ত দপ্তরের আধিকারিকরা কোথায় থাকছেন? তাদেরই কর্মীরা এই গাছ কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাহলে প্রকৃতি ধ্বংস করে নিয়ে ধ্বংসলীলা চলছে আর বিপর্যয় হয়ে যাচ্ছে প্রকৃতি। তারা কি অস্বীকার করছে পূর্ত দপ্তর? কি করে অস্বীকার করে? দেখতেই তো পাচ্ছি একেবারে গোড়া থেকে কাটা হয়েছে, এরপরেও অস্বীকার। বন্ধ করুন। পশ্চিমবঙ্গকে কি মরুভূমি করে দেবেন? আর এরপরে দেখাবো দাসপুরে রাস্তা সারাইয়ের কথা বলি, আমরা রাস্তা খারাপের কথা বলি। রাজ্য সড়কে 2 থেকে 4 কিলোমিটার রাস্তা, গ্রামের মানুষের কাছে সেটা এমন কিছু নয়, আমাদের কাছে অনেকটা। কিন্তু 2 কিলোমিটার রাস্তা সারাই কিছুতেই হচ্ছে না, 2 থেকে 4 কিলোমিটার রাস্তা। আর দেখুন কটাক্ষ, দেখুন প্রশাসনকে, একটা কাকতারুয়া বসিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন স্বইচ্ছায় দান করুন, দানের টাকা দিয়ে আমরা গ্রামবাসীরা সারাবো। কতদিন ধরে এই রাস্তা খারাপ সুকান্ত, এবং কতজনকে বলা হয়েছে কিন্তু কিছুই হয়নি। দেখো না, এক কথায় বলা যায় যে প্রতিবাদের একটা অভিনব ভাষা। একদম, যে প্রতিবাদ দেখলে সাধারণ মানুষ ভাববেন যে কেন মানুষ এই ধরনের কাজ করেছেন। দাসপুরের যে রাস্তাটি খুব ছোট হলেও কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ ওই রাস্তা দিয়ে ঘাটাল থেকে মেদিনীপুর অর্থাৎ সদরে যাওয়ার একমাত্র এটা রাস্তা। সেই রাস্তা অভিযোগ যে সারাই হয়েছে পুজোর সময়, পুজোর আগে সারাই হয়েছে, তারপরেও আরেকবার সংস্কার করা হয়েছে, কিন্তু অভিযোগ যে ঠিকাদারি সংস্থা কাজে কোনো গাফিলতি করেছে, কারণ রাস্তার মাঝে মধ্যেই বড় বড় গর্ত হচ্ছে। আর সেই আমি বলছি যে এই যে কাকতারুয়া দিয়ে অভিনব প্রতিবাদ, কটাক্ষ গ্রামবাসীদের, তাতে কি কিছু বিবেক দংশন হয়েছে প্রশাসনের? বা কাদের দায়িত্ব এই রাজ্য সড়ক? তাদের এই বিষয়ে আমরা দাসপুর 1 ব্লকের বিডিওর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য দাবি করেছেন যে এটি পূর্ত দপ্তরের রাস্তা, তবে যাতে করে এই রাস্তাটি সংস্কার করা হয় তার জন্য পূর্ত দপ্তর বা জেলা প্রশাসনের সাথে তিনি কথা বলবেন। দেখুন, একটু দেখুন, এইভাবে গ্রামবাসীরা কটাক্ষ করছেন। দেখুন রাস্তা কবে সারাবেন? আর রাস্তা সারাচ্ছেন মুর্শিদাবাদে, দেখুন নিম্নমানের সামগ্রী দিয়ে। আর গ্রামবাসীরা, স্থানীয় বাসিন্দারা রাস্তায় নামছেন, যে কোনো জায়গায় রাস্তায় নামছেন। এই দেখুন, কথা বলবো প্রতিনিধি রাকিবুলের সঙ্গে। রাকিবুল, কন্ট্রাক্টর কোথায়, তিনি কি বলছেন? দেখো জলঙ্গি ব্লকের যে জোত পরমানন্দপুর এলাকায় আছে, সেই এলাকায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। আর বেহাল দশার কারণে গ্রামবাসীরা বারবার আবেদন জানিয়ে ব্লকে জেলা পরিষদের উদ্যোগে কিন্তু ওই 3 কিলোমিটার রাস্তার কাজ, পিচ রাস্তার কাজ শুরু হয়। আর এই রাস্তা কিন্তু একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে এই পিচ রাস্তার কাজ শুরু হয়েছে। আর এতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে কিন্তু কতদিন আগে এই পিচটা পড়েছিল? কতদিন আগে পিচটা পড়েছিল? দেখো এই প্রায় 2 সপ্তাহ ধরে এই পিচ রাস্তার কাজ কিন্তু চলছে, কিন্তু আজকে কিন্তু গ্রামবাসীদের নজরে আসে একেবারে নিম্নমানের যে রাস্তায় যে পিচ দেওয়া হচ্ছে এবং আঠা দেওয়া হচ্ছে না, ধুলো পরিষ্কার করা হচ্ছে না। এই রাস্তার দায়িত্বে তারা কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করতে পারবেন? ব্ল্যাকলিস্টেড করুন। 2 সপ্তাহ ধরে একটা রাস্তা তৈরি হচ্ছে, তারপরে যখন রাস্তা দেখছেন গ্রামবাসীরা, তখন দেখছেন এইভাবে পিচ উঠে যাচ্ছে, মাজাগি হচ্ছে, মস্করা হচ্ছে। রাস্তা যা করেছে আপনার, এই যে উপরে দিয়েছে 1/2 ইঞ্চি, এই যে আপনার ওই যে পিস চিপ পাথর, এত থাকবে না, এত উঠে যাবে, পা দিয়ে উঠে পারছে রাস্তা, পা দিয়ে উঠে পারছে। আর যে হাইট, সে হাইট হয়নি, পিস দিচ্ছে না, পাথর দিছে, পাথর উঠে পড়ছে, আঠা দিচ্ছে না, তার লাগি ঝামেলা হচ্ছে, কাজও বন্ধ হচ্ছে।
আমি আসার পরে বললাম কন্ট্রাক্টরকে কাজটা যাতে ঠিকঠাক হয় এবং রাস্তাটাকে পরিষ্কার করে পিচের যে আঠাটা দেওয়ার দরকার, যতটুকু পরিমাণ দেওয়ার দরকার শিডিউলে আছে সেভাবে কাজটা করতে। এবং এলাকার মানুষকে বলবো আপনারা দাঁড়িয়ে থেকে আপনারা কাজটা দেখে নেবেন সঠিকভাবে কাজটা করছে কিনা। যদি সঠিকভাবে না করে আবার ফোন করবেন, আমি অবশ্যই আবার এখানে ছুটে আসবো এবং কাজ ঠিকঠাক করার আশ্বাস দিয়েছেন কন্ট্রাক্টর। হ্যাঁ, যদি ঠিকঠাক না করে ব্ল্যাক লিস্টেড করুন। এবার চন্দ্রকোনা আবার সেই অঙ্গনওয়াড়ি, আর অঙ্গনওয়াড়ির খিচুড়িতে বারবার বলি না বরাদ্দ কম হতে পারে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে পারেন না গরিব মানুষের ছেলে মেয়েগুলোকে। খিচুড়িতে টিকটিকি, অসুস্থ বেশ কয়েকজন। কথা বলবো সুকান্তর সঙ্গে, কি করে হলো এই ঘটনা। দেখুন, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে লোলপুর গ্রামে, আর এই লোলপুর গ্রামে এক আইসিডিএস সেন্টার, সেখানের অভিযোগ যে আইসিডিএস সেন্টার থেকে খাবার নিয়ে যেয়ে বাড়িতে দেখা যায় সেই খিচুড়িতে একদম সিদ্ধ হয়ে রয়েছে একটি টিকটিকি। এরপরেই সেই খবর ছড়িয়ে পড়ে এবং অনেক পড়ুয়া যারা খাবার খেয়েছিলেন, অভিভাবকরা যারা খাবার খেয়েছিলেন, তারা অসুস্থ হয়ে পড়েন, বমি শুরু হয়। তৎক্ষণাৎ তাদেরকে চন্দ্রকোনার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রায় 30 থেকে 35 জনের চিকিৎসা করা হয়। তবে যেটা চিকিৎসকরা জানাচ্ছেন যে সবাই সুস্থ রয়েছেন, কারো কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন একটাই যে বারবার কেন এই ধরনের খাবারে, যেখানে শিশুদের পুষ্টি দেওয়ার জন্য যে খাবার, সেই খাবারে কেন এই ধরনের টিকটিকি, কখনো আরশোলা, অভিভাবকরা কি বলছেন দেখাবো, তারপরে আবার যাব তোমার কাছে সুকান্ত। বাচ্চা খেয়েছি, আমিও খেয়েছি, আমার মা, আমরা মায়ের চিনবেটাই খেয়েছি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, যখন পাড়া দিয়ে বেরিয়েছি সবাই বলছে যে এরকম খিচুড়িতে টিকটিকি পড়েছে। টিকটিকিটা দেখেছি, আমরা খিচুড়ি খেয়েছিলাম, দিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিল। ভাই খাইনি, মায়েদের কাছে ধান জানা হচ্ছে চলে গেছে, আমরা খেয়েছি। চামচা করে তুলছে, দেখছি টিকটিকিটা পড়ে আছে। সুকান্ত, গরিব মানুষের বাচ্চারা খায়, তো তারা খায়, আমরাও চিন্তা করি। বিডিও, সিডিপিও তারা কি চিন্তা করেন? তদন্ত কি হবে? একদমই অয়ন্দা, দেখো এই বিষয়ে আমরা পেয়েছিলাম চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিওকে। তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পূর্ণ তদন্ত হবে, যদি কারো গাফিলতি প্রমাণিত হয় তার উপযুক্ত শাস্তিও হবে। একদম। কিন্তু অপরদিকে আমরাও চাইছি তদন্ত হোক, শাস্তি হোক। এর আগে আমরাই খবর দেখিয়েছিলাম, এক শিক্ষিকাকে বদলি করিয়ে দিয়েছিলাম। দেখুন, তদন্ত করুন। খিচুড়িটা মানে খাবারটা নিয়ে গেছে ঘরেতে, এবারে এখানে যদি পড়ে থাকে তাহলে তো আমরা দেখতে পাবো খাবারটা দেওয়ার সময়। এবারে বাড়ি থেকে কারো যদি পড়েও থাকে, সেখান থেকে যদি কেউ আনে, সেটাও তো আমরা বলতে পারবো না। মানে খাবারটা টিকটিকি এখানে পড়েনি সেটা। একটা খাবারে কিছু পড়ে টড়ে গিয়েছিল, তার জন্য কিছু বাচ্চা অ্যাফেক্টেড হয়েছে, কিছু বাচ্চা বাড়িতে আছে, আর কিছু বাচ্চা আমাদের হসপিটালে এসেছে। তাদেরকে আমরা চেক আপ করে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। কিছু পেশেন্টকে আমরা ভর্তি রেখেছি, কিছু যেগুলো ভালো আছে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছি, এবং আমরা টোটাল বিষয়টাকে অবজারভেশনে রেখেছি এবং আমাদের কন্ট্রোলে আছে। এবার দক্ষিণ দিনাজপুরের একটি অঙ্গনওয়াড়ি দেখুন। মুর্শিদাবাদে একটি দেখিয়েছিলাম, যদিও হ্যাঁ শিশুরা খাবার পাচ্ছে না, কারণ ওই যে অঙ্গনওয়াড়ি যিনি দিয়েছিলেন না ঘরটা, তাকে বলা হয়েছিল কাজ দেওয়া হবে, কিন্তু তিনি কাজ পাননি, তাই তালা বন্ধ করে দিয়েছেন। আর 3 দিন ধরে শিশুরা খাবার পাচ্ছে না, প্রসূতিরা খাবার পাচ্ছে না। এটাও তো ঘটনা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এটাও তো ঘটনা। যারা নিয়েছিল, সরকার নিয়েছিল এই জমি, যারা বলেছিল, আশ্বাস দিয়েছিল কাজ দেওয়া হবে, তারা কাজ দিতে পারলো না কেন? এর জবাবটাও তো দিতে হবে। একদমই অয়ন্দা, দেখো এই জবাব কেউ দিচ্ছে না বলেই কিন্তু বারবার এই যে জমিদাতা সে কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু তালা মেরে দিচ্ছে। বিগত বছরেও সে তালা মেরেছিল, এবারও গত সোমবার থেকে সে তালা মেরে বন্ধ করে রাখে ওই অঙ্গনওয়াড়ি সেন্টার। ওই এলাকায় প্রায় 52 জন শিশু এবং মা যারা রয়েছে, তারা সেখান থেকে দৈনিক খাবার পান, তারা কিন্তু সেই খাবার পাচ্ছে না। এই জেলা প্রশাসনের তরফ থেকে তাদেরকে এর আগেও বিগত দিনে বলা হয়েছিল যে তাদেরকে কিছু ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা হয়নি। সে কারণেই ফের তারা তালা মেরে বন্ধ করে রাখে। যেটা বারবার এরকম তালা বন্ধ করে রাখবেন, আর গরিব মানুষের ছেলে মেয়েরা এসে দেখুন কি করুণ মুখ, খাবার পাচ্ছে না, দুপুরের খাবার খাওয়াতে এসেছে। তাহলে প্রশাসন দায়ী নয়? প্রশাসন কি করছে অনুপ? দেখো, প্রশাসনের তরফ থেকে আজ সেখানে যাওয়া হয় এবং তাদেরকে বলা হয়েছে
যে ঘর বন্ধ কোনোভাবেই রাখা যাবে না, তালা খুলে দিতে হবে। যা কথা হওয়ার তাদের সঙ্গে বসে প্রশাসনের তরফ থেকে তার সঙ্গে বসে সেই বিষয় নিয়ে মিটমাট করা হবে, কিন্তু কোনোভাবেই আইসিডিএস সেন্টার যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেটাকে বন্ধ রাখা হবে না। এরপরে কিন্তু আজ সেই ঘর খুলে দেওয়া হয়। আমরাও আশ্বাস রাখছি প্রশাসনের ওপরে, কিন্তু আশ্বাসে শুধু চিড়ে ভেজে না, একটু কাজের ব্যবস্থা করুন। উনি তো আমার মনে হয়, আমাদের মনে হয় বেআইনি কথা বলছেন না, কিন্তু আবার এদিকে এই পুষ্টি থেকে বঞ্চিতও করা যাবে না তো এই শিশুদের। সরকার থেকে ঘর না পাওয়ার জন্য গত বছর ডিসেম্বর মাসে 12 তারিখে সেন্টারে তালা দিয়ে দিয়েছিল। পরের একদিন বন্ধ থাকার পর পরের দিন থানায় এসে সেন্টার খুলে দেওয়ার পরে 11টার সময় আমরা রান্না পরিবেশন করে আমরা বেনিফিশিয়ারিদের খাবার দিই। তারপরে যে 1 বছর পর আবার 11 তারিখ সোমবার সেন্টারে আবার তালা দিয়ে দিয়েছে। আজ সোম, মঙ্গল, বুধবার, আজ 3 দিন হলো সেন্টার বন্ধ আছে। তালা মারছে, আমাদের জায়গা যখন দেওয়া আছে, জায়গার জন্য আমাদের হেল্পার নেওয়ার কথা ছিল, হেল্পার করা দিচ্ছে না, সেই জন্যে আমরা তালা মেরে দিয়েছি। তার ডিমান্ড তো দেওয়ারও কথা ছিল, শুধু ওই দিয়ে খালি কথা বলে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা চাইছি যেন আমাদের একটা হেল্পার দেওয়া। সেন্টার এভাবে বন্ধ করে রাখার জন্য কাকেও অ্যালো করবো না, তো আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি, এটা চালু রাখতে হবে। আর যারা যারা ওটা অবজেকশন করছে, যে কোনো কারণে হোক, সেটা নিয়ম অনুযায়ী ওটা ডিল করতে হবে, সেটা ডিল করা হবে। এবার জলপাইগুড়ির খবর দেখাবো। জলপাইগুড়িতে জমি জবরদখলকারীদের কড়া রেল, মানে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতিকে নোটিশ ধরানো হলো। এই যে দেখছেন বিভিন্ন দোকান বসে গেছে, এদেরকে উচ্ছেদ করা হবে। 7 দিনের মধ্যে উত্তর দিতে নির্দেশ। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কত বছর ধরে এরা ব্যবসা করছে? রেল তো দেখে গেছে, এখন উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছে নাকি? এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল, এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এরা সরেননি। এবার তাই একেবারে 7 দিনের মধ্যে জরুরি তলব। দেখো, 68 সালে ভয়াবহ বন্যার পর যখন জলপাইগুড়ি শহর পুনর্গঠন হচ্ছিল, সেই সময় কিন্তু রেলের জমিতেই এই বাজারটি গড়ে উঠেছিল। অর্থাৎ 50 বছরের বেশি সময় ধরে কিন্তু এখানে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। আশপাশ এলাকার মানুষজনও কিন্তু এই বাজারের উপর নির্ভরশীল। বিশেষ করে পাশের জেলা কোচবিহারের যে হলদিবাড়ি রয়েছে, সেখান থেকেও কিন্তু সবজি ব্যবসায়ীরা এই বাজারে তাদের কৃষিজ পণ্য বিক্রি করতে আসেন। এখন যেটা প্রশ্ন হচ্ছে, বেশ কয়েকবার কিন্তু মৌখিকভাবে রেল দপ্তর বলেছিল এখানে নতুন করে তাদের পরিকল্পনা রয়েছে, এই জমির উপর দিয়ে তাদের নির্মাণ কাজ হবে, তাদের বিভিন্ন দপ্তর তৈরি করা হবে। গত বছর যখন অমৃত ভারত প্রকল্পের নিয়ে আলোচনা হচ্ছিল, এবং এই বছর যখন অমৃত ভারত প্রকল্পের মধ্যে এই রেল স্টেশনকে যুক্ত করা হলো, এবং তারপরেই কিন্তু আলোচনায় এসেছিল যে এখানকার ব্যবসায়ীদেরকে সরে যেতে হবে, কারণ রেল এখানে তাদের যে পরিকাঠামো সেটা বিস্তার করবে। এই নিয়ে কিন্তু একটা চাপা গুঞ্জন ছিল। তার মধ্যেই এই নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের বলা হয়েছে কেন এতদিন ধরে তারা এই জমি জবরদখল করে বসেছিল, তাকে জানাতে হবে 7 দিনের মধ্যে, না হলে আগামী 21 তারিখের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। একেবারে কড়া নির্দেশে কিন্তু বড়দিনের আগে বলা যেতে পারে বড় একটা বিপদের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের প্রশ্ন, তারা কোথায় যাবেন? কারণ এই 50 বছর ধরে তারা দ্বিতীয় কোনো ঠিকানা খুঁজে নেননি। করবে শান্তনু? এখনো পর্যন্ত এটা আলোচনার পর্যায়ে রয়েছে, কোনো প্রতিশ্রুতি মেলেনি। ব্যবসায়ীরা সাংসদের সঙ্গে যোগাযোগ করেছেন। সাংসদ বলেছে আগামী রোববার তিনি দিল্লি থেকে ফেরার পর ব্যবসায়ীদের সঙ্গে বসবেন। অর্থাৎ মাঝখানে কয়েকটা দিন কি অবস্থা হবে বা ব্যবসায়ীরা কোথায় যাবেন সে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না, কারণ রেল কর্তৃপক্ষ কোনোভাবেই ব্যবসায়ীদের সাথে বসতে চাইছেন না। সেই সময় বিক্রি বাটা বন্ধ করে চলে যেতে হবে। রেলের এই রকম একটা নোটিশ, অবশ্যই রেলের জমি রেল উন্নয়ন করতেই পারে, কিন্তু এরা কোথায় যাবেন? এটাও তো ঘটনা। সাংসদ, বিধায়ক, তারা চিন্তা করুন। আর মেট্রো চালুর জন্য হকার উচ্ছেদ হাওড়ায়। আমরা এর আগেও দেখিয়েছিলাম যে মেট্রো চালুর জন্য পার্কিং হঠাৎ করে চেয়ে বসেছে মেট্রো। এবার হাওড়া ময়দান মেট্রো চত্বরে হকার উচ্ছেদ। কি অবস্থা হতে পারে দেবাশিস? কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, এরা কতদিন ধরে বসেছিলেন এখানে? তারপরে কি অবস্থা হতে পারে আগামী সময়? দীর্ঘদিন ধরে বসে রয়েছে, তখন কিন্তু কোনো প্রশাসনের টনক নড়েনি। এখন যখন বারবার করে মেট্রো চালুর জন্য এই এলাকাকে পাকা করতে হবে, তখনই কিন্তু নড়ে চড়ে বসে। এতদিন
অবশ্যই দেখো এই যেভাবে ব্যবসায়ীরাও কিন্তু তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ব্যবসা করছিল, তারাও কিন্তু কোনো না কোনো রাজনৈতিক মদতে তারা তাদের দোকানের পার্ট বাড়িয়ে নিচ্ছে। অর্থাৎ একটা বাউন্ডারি রাস্তা ছিল, সেখানে সাদা দাগ ছিল, ওই দাগের বাইরে তাদেরকে ব্যবসা করতে বলা হয়েছিল, কিন্তু তারা তাদের ফেড একেবারে রাস্তার মাঝখানে, অর্থাৎ যদি 20 ফিটের রাস্তা থাকে সেই রাস্তা এই মুহূর্তে 10-12 ফিটে হয়ে গেছে। এবং তারপরে সেখানে টোটোর দৌরত্ব কিন্তু এই মুহূর্তে হাওড়ার বঙ্গবাসী চত্বর, এটা তো মানা যায় না অবশ্যই। দেবাশিস, যারা করছে, যারা এই ধরনের কাজ করছে, তারা তো এখন নিশ্চুপ নিশ্চয়ই। অবশ্যই নিশ্চুপ। যারা ব্যবসায়ীরা তাদেরকে আজকে যখন ছড়াতে গেছে, তাদের কিন্তু কোনো রকম আন্দোলন করতে পারেনি, কারণ তারা অন্যায় করছেন। ইতিমধ্যে 100টিরও বেশি টোটো ইতিমধ্যে সিজ করা হয়েছে যারা বেআইনিভাবে চালাচ্ছিল। অন্যদিকে এই যে বঙ্গবাসী চত্বর, অর্থাৎ মল্লিক ফটক থেকে বঙ্গবাসী চত্বর, দিনের দিন হকার বেড়ে যাচ্ছে। কাদের মদতে বেরোচ্ছে? পুলিশ প্রশাসন কিন্তু এখন তৎপর হয়েছে। আজকে মেট্রো রেল চালু হতে বিলম্ব হচ্ছে একটাই কারণে, সেই বিলম্বটা শেষ করতে, অর্থাৎ দ্রুত যাতে মেট্রো চালু হতে পারে, সেই এলাকার পরিস্থিতি ভালো হতে পারে, তার জন্য কিন্তু অবশেষে আমি বুঝতে পারিনি আসলে প্রথমে যা এই যে দেবাশিস বলল, তার জন্য আমি বুঝতে পারলাম মদতে আপনারা ব্যবসা করবেন আবার জমি দখলও করবেন, এটা তো হতে পারে না কখনো। পুলিশ ঠিক কাজই করছে। এবার দেখুন গ্রামীণ হাসপাতাল নকশালবাড়িতে 10 দিন ধরে ডিজিটাল এক্স-রে মেশিন খারাপ, আর গরিব মানুষ তারা চিকিৎসা করতে আসেন, তারা 300 থেকে 500 টাকা দিয়ে এক্স-রে করাবেন, কারণ এখন ম্যানুয়াল এক্স-রে থেকে কিছু বোঝাই যায় না। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, 12টার সময় খবরটা করেছিলাম, তারপরে কি কোনো রকম উদ্যোগ? আমি বলেছিলাম না, আমাদের চ্যানেলে যদি টেকনিক্যাল সমস্যা হয় বা বেসরকারি হাসপাতালে যদি টেকনিক্যাল সমস্যা হয়, 1 মিনিটও সময় দেওয়া হয় না। অয়নদা, টনক নড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। 12টার খবরের পর হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কাজ করেছে, এবং যা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামীকাল থেকে ফের কিন্তু স্বাভাবিক হবে এই হাসপাতালের ডিজিটাল এক্স-রে পরিষেবা। 10 দিন ধরে টানা বন্ধ থাকার জেরে প্রায় 300-র ওপরে রোগীকে কিন্তু বাইরে থেকে চড়া টাকা দিয়ে কিন্তু এক্স-রে করাতে হয়েছে, যেখানে নকশালবাড়ি হাসপাতালে 1 বছর আগেই এই হাসপাতালে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন করা হয়, যাতে এখানকার গ্রামীণ এলাকার মানুষ বিনামূল্যে এক্স-রে পরিষেবা পান। আর 1 বছরের মধ্যে ডিজিটাল এক্স-রে পরিষেবা খারাপ হওয়ার জেরে ভোগান্তির শিকার হচ্ছে মানুষদের। দীর্ঘ 10 দিন ধরে কোনো রকম হেলদোল করেনি প্রশাসন, এবং যার জেরে কিন্তু আজ আমরা 12টায় খবর দেখাই, এবং যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি, কালকে থেকে কিন্তু স্বাভাবিকভাবে পরিষেবা, অর্থাৎ খবর না দেখানোর। কিন্তু খুব ভালো কেন? এই সমস্ত মানুষ তারা কাল থেকে ডিজিটাল এক্স-রে পরিষেবা পাবেন, এখনো পর্যন্ত পাবেন জানা যাচ্ছে। বিশ্বজিৎ, নজর রেখো, কিন্তু নজর রাখবো। কাল থেকে যদি চালু করতে পারেন, এর থেকে সাধুবাদ যোগ্য কোনো কাজ হতে পারে না। মুর্শিদাবাদে আমরা দেখিয়েছিলাম, আপনাদেরকে মনে করিয়ে দিই, বহরমপুরে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, এবং সেই ডায়াগনস্টিক সেন্টারে ইকো করাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। মালদাতেও এরকম ঘটনা, যেখানে কোনো টেকনিশিয়ান নেই, সেইভাবে পরিকাঠামোর অভাব, ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, আর পুলিশ হানা দিয়েছে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল নাকি এবার শহরের বিভিন্ন এইসব ছোট 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 মোড়ে মোড়ে গড়ে ওঠা পান বিড়ি সিগারেটের দোকানের মতো ডায়াগনস্টিক সেন্টারে তল্লাশি চালাবে, হানা দেবে? একদমই, দেখো, বিভিন্ন মহল থেকে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ছিল, তার ভিত্তিতে প্রশাসন বেশ কিছু তথ্য সংগ্রহ করে, এবং এরপরে আজকে মালদা শহরের জনবহুল এলাকা গৌড় রোড, সিংহাতলা, এইসব এলাকা যেখানে একের পর এক ডাক্তারের প্রাইভেট চেম্বার রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেখানেই প্রশাসন হানা দেয়, এবং 2টি ডায়াগনস্টিক সেন্টারকে সিল করে দেওয়া হলো, যাদের উপযুক্ত কাগজপত্র নেই, পরিকাঠামো নেই, উপযুক্ত পরিমাণ টেকনিশিয়ান নেই, অথচ তারা ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছিলেন। এরপরেই কাগজপত্র যাচাই করে দেখার পর প্রশাসন সিদ্ধান্ত নেয় এগুলি সিল করে দেওয়া হবে। 2টি কেন্দ্রকেই সিল করে দেওয়া হয়েছে, একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেই তার মানে ডাক্তারদের মদতও আছে এখানে, তাই তো সেবক?
একদমই দেখো ডাক্তারদের সঙ্গে যোগসাজসে অনেক ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টার এগুলি অলিগলিতে গজিয়ে উঠেছে এবং ডাক্তাররা লিখেও দিচ্ছেন কোথায় গিয়ে টেস্ট করতে হবে। সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, এমনটাই অভিযোগ প্রশাসনের কাছে জমা হয়। নিশ্চয়ই আমরা অনুরোধ করব চিকিৎসকদের এরকম কাজ করবেন না। আপনি লিখে দেবেন, আপনাকে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন দেবে নিশ্চয়ই, কিন্তু রোগীদের কি হবে ভাবতে পারছেন? এরকম কাজ করবেন না প্লিজ। এবার একটু ভালো খবর দেখাই। ভালো খবর বলতে সিকিমে প্রবল তুষারপাত হয়েছে এবং সেখানে পর্যটকরা আটকে পড়েছিলেন। সেই পর্যটকদের নিরাপদে 1217 জন পর্যটককে গ্যাংটকে নামিয়ে আনলেন সেনা জওয়ানরা। পূর্ব সিকিমের অবস্থা কি হয়েছিল কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, তোমাকে জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু প্রবল তুষারপাত হচ্ছে সিকিম জুড়ে। যেহেতু পূর্ব সিকিম পর্যটকদের জন্য খুব মন খোলা জায়গা, প্রচুর ডেস্টিনেশন রয়েছে পর্যটকদের, তাই দেশ বিদেশের প্রচুর পর্যটক কিন্তু এই শীতের মরশুমে কিন্তু তুষারপাতের লাভের আশায় কিন্তু পূর্ব সিকিমে বিভিন্ন ডেস্টিনেশন যায় এবং এই তুষারপাতের যে প্রবল তুষারপাতের জেরে প্রায় 1217 জন পর্যটক তারা কিন্তু আটকে পড়েন। প্রায় 400 গাড়ি কিন্তু আটকে পড়ে এই তুষারপাতের জেরে, যাতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই অবস্থায় ভারতীয় সেনাবাহিনী তারা 1217 জনকে যে দুর্যোগ হয়েছিল, যে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়েছিল, সেই ভয়াবহ স্মৃতি কি আবার উস্কে দিয়েছিল এই সমস্ত পর্যটকদের? বিশ্বজিৎ, একেবারে সেই ভয়াবহ পরিস্থিতি নিদান যাতে এই পর্যটকদের কোনোভাবে দেখতে না হয়, কোনোভাবে জীবনহানি ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকটিকে লক্ষ্য রেখে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে। তাদের খাওয়ার সামগ্রী, যোগাযোগ ব্যবস্থা সবকিছু কিন্তু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবং গোটা ঘটনায় স্যালিউটযোগ্য অবশ্যই ভারতীয় সেনা আছে বলেই আমরা আছি। দেশ বিদেশের পর্যটকদের তারা নামিয়ে এনেছেন। এবার ঝাড়গ্রামের খবর। ঘর ভাঙল হর্ষিনী এবং সোহেলের। হর্ষিনী সোহেল কারা? এই যে হর্ষিনী সোহেল হচ্ছে বাঘিনী বাঘ, অর্থাৎ চিতাবাঘ, লেপার্ড। ঝাড়গ্রাম ছেড়ে উত্তরবঙ্গে সোহেল। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কেন এরকম? এটা কি মানে এইরকম রুটিন মাফিক এটা? একদমই অয়নদা, কারণ রুটিন মাফিকই করা হচ্ছে। কারণ এখানে যে করিডোরটা রয়েছে তাদের জন্য, সেই করিডোরটা অনেক ছোট, কারণ সংখ্যায় অনেক বেড়ে গেছে লেপার্ডগুলো। কারণ আগে ছিল হর্ষিনী এবং সোহেল, তারপরেই তাদের প্রেম ভালোবাসা সংসার, আর সেই সংসারে 5 সন্তান, আর সেই 4 সন্তানকে নিয়ে তারা 6 জন থাকছিল, কিন্তু সেই জায়গাটুকু অনেক ছোট হচ্ছিল। আর সেই জন্যই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখান থেকে কোচবিহারে পাড়ি দিচ্ছে সাহেল এবং তার 2 সন্তান। আর তাতেই ইতিমধ্যে দেখা যাচ্ছে শোকের ছায়া নেমেছে গোটা এই বনকর্মীদের মধ্যে। কারণ এতদিন ধরে যে বনকর্মীরা তাদেরকে আগলে রেখেছিল, 2017 সালে যখন সাহেলকে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে হর্ষিনীকে নিয়ে আসা হয়েছিল, এবং তাদের যে সংসার, সেই সংসারে ভাঙন দেখা গেল। যেরকম পারিবারিক সংসারে ভাঙন দেখা যায়, ঠিক তেমনই আবার এই প্রকৃতির কোলে যে সমস্ত পশু পাখিরা রয়েছে তাদেরও সংসারে ভাঙন এবার। আর সেই সংসারে বন্যপ্রাণকে ঠিকঠাক ভাবে রাখতে গেলে আবার এই রকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তই পার্ক কর্তৃপক্ষ নিয়েছে। নিশ্চয়ই এর উপকার বন্যপ্রাণ পাবে। আমরা 3টে লেপার্ডকে এখান থেকে অন্যত্র পাঠানোর জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। কোথায় সেটা যাচ্ছে? সেটা আপাতত যেটা হচ্ছে রসিকবিলে যাচ্ছে। তারা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। স্বাভাবিক পরিবারের এক সদস্য থেকে দূরে থাকলে যেরকম অবস্থা হয়, আমাদেরও প্রথম সত্যি খারাপ লাগবে। ভালোটা এই ভেবেই লাগছে যে তারা নতুন জায়গায় নতুন ঘর পাচ্ছে, নতুন এনক্লোজার পাচ্ছে, তাদের ঘোরাফেরা চলাফেরার জন্য সাফিসিয়েন্ট জায়গাটা তারা পাবে। আবার বলছি, প্রতি